নমস্কার বন্ধুরা, আবারও হিন্দু রাষ্ট্র হওয়ার পথে নেপাল। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। সারা বিশ্বে যেখানে রাজতন্ত্র ধ্বংস হয়ে গণতন্ত্রের উদয় হয়, সেখানে ইতিহাসে প্রথমবার কোনো দেশে গণতন্ত্রকে শেষ করে রাজতন্ত্রের আবির্ভাব হতে চলেছে। আর তাই তো সারা বিশ্ব হাঁ করে তাকিয়ে আছে নেপালের দিকে। স্ক্রিনে দেখুন, নেপালি জনসমুদ্রের কেন্দ্রে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, তিনি কোনো সাধারণ লোক নন। ইনি হলেন নেপালের রাজা জ্ঞানেন্দ্র শাহ। আজ থেকে ১৯ বছর আগে পর্যন্ত নেপালের রাজ সিংহাসন সামলাতেন এই রাজার পরিবার। ওই সময় নেপাল এই রাজবংশের আন্ডারে একটি হিন্দু রাষ্ট্র ছিল। ২০০৮ সাল পর্যন্ত জ্ঞানেন্দ্র শাহ ছিল নেপালের রাজা। এরপর কমিউনিস্ট ক্রান্তির ফলে নেপালের রাজতন্ত্র শেষ করে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। আর এখন নেপালের জনগণ নিজেরাই চাইছে যে দেশে পুনরায় রাজতন্ত্র চালু হোক এবং নেপাল আগের মতো হিন্দু রাষ্ট্র হিসাবে ঘোষিত হোক। সম্পূর্ণ ঘটনাক্রমটি এরকম যে রাজা জ্ঞানেন্দ্র শাহ নেপালের এক পর্যটনস্থল পোখরায় ২ মাস কাটিয়ে ফিরেছেন কাঠমান্ডু। আর পূর্ব রাজার এই কাঠমান্ডুতে ফিরে আসার খবর পেয়ে লাখ লাখ লোক হঠাৎ করেই জড়ো হয়ে যায় এয়ারপোর্টের বাইরে। আর একসাথে এত বিশাল জনসমুদ্রের জড়ো হওয়াটাই টনক নড়িয়ে দিয়েছে নেপালের সরকারের সাথে সাথে সারা বিশ্বেরও। কারণ আজ পর্যন্ত নেপালের কোনো রাজনৈতিক নেতা বা প্রধানমন্ত্রীর মিছিলেও এই পরিমাণ জনসমাগম হয়নি। আর যখনই এই ভিড় তাদের রাজাকে এক পলক দেখতে পেয়েছে, একেবারে উল্লাসে গগনভেদী স্লোগান দেওয়া শুরু করেছে, রাজার মহল খালি করো, আমাদের রাজা আসছেন, জয় পশুপতিনাথ, আমাদের রাজাকে স্বাগতম। এখন প্রশ্ন হলো, নেপালের জনগণের মনে এই ধরনের পরিবর্তন কিভাবে আসলো? তো এর পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। আপনারা জানেন যে ভারতের সাথে নেপালের সম্পর্ক ভাই ভাইয়ের চেয়ে বেশি কিছু, যেটাকে বলা হয় রোটি বেটিকা সম্পর্ক। এই সম্পর্ক এতটাই মধুর এবং মৈত্রীর যে দুই দেশের সীমানার মধ্যে কোনো ফেন্সিংও নেই। তাই ভারত বিরোধী বৈশ্বিক শক্তিরা নেপালের ভূমিকে কাজে লাগিয়ে যেন ভারতকে সহজেই অশান্ত করা যায় সেই পরিকল্পনা করে এগোতে থাকে অনেক আগে থেকেই। আর নেপালে এইসব ভারত বিরোধী শক্তির পথের কাঁটা হিসাবে দাঁড়িয়েছিল নেপালের রাজ পরিবার। তাই তো ধারণা করা হয় যে এই রাজ পরিবারকে হত্যা করার পেছনে হাত ছিল পাকিস্তানের আইএসআই এবং দাউদ ইব্রাহিমের। স্ক্রিনের রিপোর্টটি দেখুন। ২০০১ সালের ওই হত্যাযজ্ঞে রাজ পরিবারের সবাইকে মেরে ফেলা হলেও বেঁচে যায় জ্ঞানেন্দ্র শাহ। এরপর থেকে পশ্চিমা বিশ্ব, আমেরিকা, চীন, পাকিস্তানের আইএসআই সবাই নেপালকে নিয়ে শুধু খেলেই গিয়েছে। নেপালের জনগণের জীবনমানের উন্নয়নের জন্য কেউ কাজ করেনি। চীনের ওপর তো সোজাসুজি এলিগেশন লাগে যে তারা নেপালের পলিটিক্যাল পার্টিকে ভরে ভরে ফান্ডিং করে। শুধু টাকা দিয়েই নয়, বরং সুন্দরী সুন্দরী মহিলা ডিপ্লোম্যাটস পাঠিয়েও চীন হানি ট্র্যাপের মাধ্যমে নেপালের প্রধানমন্ত্রীকে পর্যন্ত ফাঁসিয়ে নিয়েছে। এর সাথে সাথে চীন যেভাবে লোনের জালে ফাঁসিয়ে নিয়েছে নেপালকে, তাতে সারা জীবন এই লোনের কিস্তি ভরতে ভরতেই জীবন শেষ হয়ে যাবে নেপালের। আর সরকারের এই ভুল নীতি এবং আর্থিক দুর্নীতি নেপালের জনগণকে একেবারে কাঁদিয়ে ছাড়ছে। তাই তো নেপালের জনগণ এখন আগের মতো হিন্দু রাষ্ট্রের দাবিতে আন্দোলন শুরু করে দিয়েছে। আর আজ থেকে ১৯ বছর আগে যেভাবে শক্তিশালী দেশ প্রভাব খাটিয়ে কৌশলে নেপালকে হিন্দু রাষ্ট্রের পথ থেকে সরিয়েছিল, ঠিক সেইভাবেই প্রভাব খাটিয়ে কেউ না কেউ আবারও নেপালকে হিন্দু রাষ্ট্রের পথে ফিরিয়ে আনতে চলেছে। এখন এর পেছনে কোন শক্তি রয়েছে সেটি আপনারাই কমেন্ট করে জানান। নেপালকে পুনরায় হিন্দু রাষ্ট্র ঘোষিত করার জন্য সবথেকে বড় অস্ত্র হলো হিন্দুত্ব। নেপাল রাষ্ট্র হিসাবে হিন্দু রাষ্ট্রের তকমা ছেড়ে ফেললেও নেপালের জনগণ কখনোই হিন্দুত্বকে ছেড়ে দেয়নি। নেপালে জোর করে ধর্ম পরিবর্তন করানোটা খুব ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে, আর এটা নেপালিরা ভালোভাবে নেয়নি। এরপর শুরু হয় বাংলাদেশে হিন্দু নির্যাতন, আর এটা নিয়েও নেপালিদের মনে ক্রোধ জন্ম নেয়। যে ভারতে একসময় পাওয়ারে থাকা রাজনৈতিক দল হিন্দুত্বকে গালি হিসাবেই বর্ণনা করত, তারা এখন তলানিতে গিয়ে ঠেকেছে। ভারতে উদয় হয়েছে হিন্দুত্ববাদী সরকারের। ভারতবর্ষ এখন যেভাবে গর্বের সাথে হিন্দুত্ব নিয়ে কথা বলে, তাতে সারা বিশ্বের হিন্দু সম্প্রদায়ের মনেও গর্বের সৃষ্টি হয়। নেপালের রাজ পরিবার প্রথম থেকেই গুরু গোরখনাথকে নিজেদের গুরুদেব বলেই মানে। আর যেহেতু নেপালের জনগণ নেপালের রাজাকে বিষ্ণুর অবতার বলেই মানে, তাই স্বাভাবিকভাবেই পুরো নেপালের জনগণ গোরখপীঠকে সেই স্তরেই শ্রদ্ধা এবং সমীহ করে। আর গোরখপীঠের পীঠাধীশ্বর
যোগী আদিত্যনাথ আমাদের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। মোট কথা হিসাব করে দেখলে এটাই পাবেন যে পুরো নেপালের এক প্রকার গুরুদেবের অবস্থানেই বসে আছে যোগী আদিত্যনাথ। তাই তো নেপালের অনেক নামী ব্যক্তিরা ভারতে আসলে যোগী আদিত্যনাথের আশীর্বাদ নিয়েই দেশে ফেরেন। উল্লেখযোগ্য ব্যাপার হলো, রাজাকে দেওয়া এই সংবর্ধনায় যোগী আদিত্যনাথের ছবি নিয়ে জনতা হিন্দু রাষ্ট্রের দাবি শুরু করেছে। যেখানে আপনার গুরু যোগী আদিত্যনাথ, সেখানে আপনি গর্বিত হিন্দু না হয়ে পারবেনই না। এখন এইসব কানেকশন হঠাৎ করেই ঘটেছে নাকি বিজেপির প্ল্যান, তা আপনারাই কমেন্ট করে জানাবেন। রাম মন্দির বানানোর সময় শালিগ্রাম পাথর পাঠানো, রাম সীতার বিয়ের সময় যেভাবে জনকপুরী অর্থাৎ নেপাল থেকে উপহার এসেছিল, ঠিক সেই আড়ম্বরের সাথেই রাম মন্দিরের উদ্ঘাটনে নেপাল থেকে উপহার আসা, নেপালের রাজনেতারা ভারতে আসলে রাম মন্দির দর্শন করতে যাওয়া, আমাদের সেনাপ্রধানকে নেপালে এবং নেপালের সেনাপ্রধানকে আমাদের সেনার জেনারেল পদবি দেওয়া, নেপালি গোর্খা ভারতীয় সেনার অংশ হয়ে পাকিস্তানিদের কচু কাটা কেটে ফেলা, আরও না জানি কত অটুট সম্পর্ক রয়েছে ভারত নেপালের মধ্যে। নেপালের জনগণের মনে হিন্দুত্বের শক্তিকে জাগৃত করার একটি বিশাল ভূমিকা পালন করেছে এবারের মহাকুম্ভ। 70 লাখ নেপালি তীর্থযাত্রীরা মহাকুম্ভে অংশগ্রহণ করেছে। নেপালের জনসংখ্যা প্রায় 3 কোটি, অর্থাৎ মোট জনসংখ্যার প্রায় 4 ভাগের 1 ভাগ লোক হিন্দুত্বের টানে মহাকুম্ভে এসছে। আর এবারের এই মহাকুম্ভ সনাতনীদের মনের ভিতর ঘুমান্ত হিন্দুত্বকে বিশালভাবে জাগৃত করে দিয়েছে। অন্যদিকে নেপালের রাজা জ্ঞানেন্দ্র শাহ বিগত 2 মাস ধরে বিভিন্ন মঠ এবং হিন্দু মন্দিরে ঘুরে ঘুরে প্রার্থনা করেছেন এবং বোঝার চেষ্টা করেছেন নেপালের জনগণ এই মুহূর্তে ঠিক কী চায়। আর যেহেতু সবকিছুই পরিষ্কার দেখা যাচ্ছে যে নেপালের জনগণ হিন্দু রাষ্ট্র ফিরে পেতে চায়, তাই এবার রাজা নিজেই নেমে আসলো মাঠে। পূর্ব রাজাকে দেওয়া এই বিশাল জনসমর্থন দেখে নেপালের ওলি সরকারের সিংহাসন কেঁপে উঠেছে। আর তাই নিজের হতাশাকে লুকোতে না পেরে প্রধানমন্ত্রী ওলি জ্ঞানেন্দ্র শাহকে নির্বাচন লড়ে জেতার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। এখন দেখার বিষয় এটাই যে সামনের দিনগুলোতে কত দ্রুত নেপালের জনগণ তাদের স্বপ্নকে বাস্তবায়িত করে। তবে এই মুহূর্তে নরেন্দ্র মোদী সরকারের একটি কথা মনে পড়ছে, মোদির এই 3rd টার্মে ভয়ানক এবং অ্যাটাকিং কিছু কাজ হবে এবং খুব দ্রুতই হবে। আর তার প্রমাণ ধীরে ধীরে সামনে আসছে। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। জয় হিন্দ।